সুধী শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং বাড়িতে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। যেহেতু আমরা করোনার কারণে নিয়মিত তোমাদেরকে বিদ্যালয়ে এনে আমরা ক্লাস নিতে পারছি না, সেই জন্য আমরা অনলাইনে ক্লাসগুলি চালু রেখেছি। তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলি মনোযোগ সহকারে দেখবে এবং যতটুকু সম্ভব সিলেবাসটাকে শেষ করার চেষ্টা করবে। আজকে অনলাইনের ক্লাসের অংশবিশেষ হিসেবে নিয়ে এসেছি নবম দশম ভোকেশনাল শাখার গণিত বিষয়ের একটা টপিক্স নিয়ে এসেছি। দেখো, নবম দশম ভোকেশনাল শাখা সবার জন্য একটি প্রযোজ্য বিষয় গণিত বিষয়ের দেখো জ্যামিতির অংশ। আজকে আমরা জ্যামিতি বিষয় নিয়ে আলোচনা করব। আগে আমরা ত্রিকোণমিতি, পরিমিতি, বিভিন্ন সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকে দেখো জ্যামিতির একটা অংশ অষ্টম অধ্যায়ে, তোমাদের বইয়ের অষ্টম অধ্যায় থেকে জ্যামিতির একটা অংশ নিয়ে এসেছি। অষ্টম অধ্যায় তোমরা নিশ্চয়ই জানো, বৃত্তের সবকিছু এখানে আমাদের বৃত্তের উপপাদ্যগুলি এখানে রয়ে গেছে এবং বৃত্তের সম্পাদ্য রয়েছে। আজকে আমরা এখানে একটা অষ্টম অধ্যায়ে একটা উপপাদ্য নিয়ে এসেছি। এখানে একটা উপপাদ্য নিয়ে এসেছি। দেখো, এই উপপাদ্যটা এখানে একটা প্রশ্ন লেখা আছে, সাধারণ নির্বাচন। কি লেখা আছে? সাধারণ নির্বাচন। আমরা আগে বলেছি যে বৃত্তের দুটো অংশ আছে, একটা হচ্ছে সম্পাদ্য, একটা হচ্ছে উপপাদ্য। আজকে আমরা এই জ্যামিতির উপপাদ্যের অংশ নিয়ে এসেছি। প্রশ্ন তোমাকে না দিলে এটা তো উদ্দীপক, প্রশ্নটা না জানলে তার উত্তর দেওয়া খুব কষ্টকর। দেখো প্রশ্নটা কি, একই চাপের উপর, কিসের চাপ? চাপটা কোথায় থাকে? একটা বৃত্ত আঁকলে তো বৃত্তের কি থাকবে? চাপ থাকবে। তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। প্রশ্ন ছিল আমার, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি তোমাদের প্রশ্নটা বোঝার জন্য আগে একটু আলোচনা করব। প্রশ্ন তুমি যদি না বোঝো তাহলে উপপাদ্য আমরা জানি যে উপপাদ্যের কয়টা অংশ থাকে? উপপাদ্যের চারটা অংশ আছে। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, একটা বিশেষ নির্বাচন, একটা অঙ্কন, একটা প্রমাণ। তাহলে প্রথম অংশটা আমরা দেখলাম। প্রথম অংশটা যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আমি চিত্রটা কিন্তু আর আঁকতে পারবো না। চিত্রটা না আঁকতে পারলে তুমি কিন্তু যখন সৃজনশীল প্রশ্ন আসবে তখন তার কয়ের যে উত্তরটা তুমি করার জ্যামিতিটা শুরুই করতে পারবে না, তাহলে তো আমার আর বাকিগুলি উত্তর দেওয়া সম্ভব না। এই জন্য তোমাকে আগে প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে এবং তার বিশেষ নির্বাচন কি হতে পারে তুমি সেই মোতাবেক সাজিয়ে নিবে। দেখো প্রথম প্রশ্নটা করছে একই চাপের উপর। তাহলে চাপ কোনটা? দেখো এখানে একটা বৃত্ত এঁকেছি। এই বৃত্তটাকে যদি আমি বলি যে এখানে চাপ কোনটা, তুমি এখানে চাপ একটা নাম ধরে দেখাতে হবে যে এ থেকে বি পর্যন্ত একটা চাপ হতে পারে, এ থেকে সি পর্যন্ত একটা চাপ হতে পারে, বি থেকে সি পর্যন্ত একটা চাপ হতে পারে। তাহলে একই চাপের উপর এখন আমি যে চাপটা এখান থেকে ধরবো না কেন, যদি আমি বলি যে বিসি একটা চাপ, তাহলে বিসি চাপের উপর এখানে বৃত্তস্থ কোণ আছে এবং কেন্দ্রস্থ কোণ আছে। তাহলে একই চাপের উপর দণ্ডায়মান, তাহলে একই চাপটা আমি বলছি যে এখানে চাপ কি হতে পারে? হতে পারে এ বি একটা চাপ, অথবা হতে পারে এসি একটা চাপ, অথবা হতে পারে বিসি একটা চাপ। তার মানে দেখো চাপগুলি এই যে এখান থেকে এই পর্যন্ত কি একটা চাপ, এখান থেকে এই পর্যন্ত একটা চাপ, এখান থেকে এই পর্যন্ত একটা চাপ। এখন এই চাপগুলির উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ। এখন চাপ কোনটা হলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? আমরা নিশ্চয়ই জানি বৃত্তের কি থাকে? একটা কেন্দ্র থাকে। তাহলে কেন্দ্রের সাথে যেই কোণ উৎপন্ন করবে এটি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধির সাথে যেই কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। নিশ্চয়ই আমাদের বুঝতে সমস্যা। কেন্দ্রের সাথে যেই কোণ উৎপন্ন করবে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির সাথে যেই কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে বলছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে কেমন দেখো, এই যে বি ও এ, যদি আমি একটা কোণের নাম বলি, এখানে যদি চিত্রটি নিয়ে আসি, যেমন এ ও বি, এটাও হতে পারে যে এ ও বি, এটা কি? এটা একটা কোণ। কেমন কোণ? কার সাথে আছে? এটা কেন্দ্রের সাথে। এই জন্য এটার নাম হবে কি? কেন্দ্রস্থ কোণ। এটার নাম হবে কেন্দ্রস্থ কোণ। এখন পরিধির সাথে কোনটা? বৃত্তের যে গোল দাগটা দিলাম এটার নাম কি? এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে পরিধির সাথে যেই কোণ, তাহলে এখানে কোন কোণটা হবে? বৃত্তস্থ কোণ।
বৃত্তস্থ কোণ হতে পারে যে বি উ বি এ উ, যদি আমরা এইভাবে বলি বি এ উ, দেখো বি এ উ, এই কোণটা কি হতে পারে, এটা হতে পারে বৃত্তস্থ কোণ। আর যদি এই কেন্দ্রের সাথে বলি যে বি উ এ কোণ, এটা হলো কি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি কি প্রমাণ করব যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রের একটা কোণ বৃত্তের দুইটা কোণের সমান। বৃত্তের একটা কোণ বৃত্তের পরিধির সাথে যে কোণ থাকবে তার ডবল। তাহলে তোমাকে আগে বুঝতে হবে যে চাপ কোণগুলি বৃত্তের একটা অংশ, আমি এটা একটু লিখে দেখাই। বৃত্তের যে কোনো অংশ, বৃত্তের যে কোনো অংশ বিশেষ, বৃত্তের যে কোনো অংশ বিশেষ হলো বৃত্তের কি চাপ। বৃত্তের যে কোনো অংশ বিশেষ হলো বৃত্তের চাপ। তাহলে বৃত্তের অংশ বিশেষ কি বললাম যে এবি একটা অংশ, এসি একটা অংশ, বিসি একটা অংশ, তাহলে এটা কি একটা কি চাপ। এখন তুমি দেখো যদি এই পাশে যদি চাপ থাকে, যদি বিসি একটা চাপ হয়, তার সাথে কোণ হবে কোনটা বিএসি কোণ। বিএসি এটা কি কোণ হবে, যেই পাশে চাপ থাকবে তার বিপরীত পাশে হবে কি বৃত্তস্থ কোণ, অর্থাৎ পরিধির সাথে যেই কোণ। যদি বিসি আমার চাপ হয়ে থাকে তাহলে বিএসি হবে কি বৃত্তস্থ কোণ, আর বিওসি হবে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে চাপের মধ্যে আবার পার্থক্য আছে, একটা হচ্ছে তোমার উপচাপ, একটা হচ্ছে উপচাপ, একটা হচ্ছে অধিচাপ। একটা হচ্ছে উপচাপ, একটা হচ্ছে কি অধিচাপ। খুব সহজে বুঝে নেবে, উপচাপ মানে এখানে ছোট, আর অধিচাপটা কি হবে বড়। আমি কি বুঝাইলাম যে বৃত্তের মধ্যে চাপ ছোট হতে পারে বড় হতে পারে। যদি চাপটা যদি ছোট হয় তাহলে এটা বুঝবা যে চাপটা বড়, এটা হচ্ছে কি অধিচাপ, বড়টা হচ্ছে অধিচাপ, আর ছোটটা হবে কি উপচাপ। তাহলে আমি কি বলি যে এ বি সি এটা একটা চাপ, তাহলে এটা এ বি এ সি যদি এখানে ঘুরায় এইভাবে ঘুরায় নিয়ে যদি এখানে এটা শেষ করি, নিশ্চয়ই এই চাপটা হবে এখানে কি বড় চাপ, আর বি সি এটা হবে কি এখানে একটা ছোট চাপ। তাহলে এটা হবে কি উপচাপ, আর এই বি এ সি এটা হবে কি অধিচাপ। তাহলে একটা উপচাপ একটা অধিচাপ। তাহলে এই উপচাপটা যখন আমরা ধরবো, এই উপচাপটাকে যদি আমরা বৃত্তস্থ চাপ বলি, তখন এটার উপরে যে অধিচাপের উপরে যে কোণটা হবে সেটা হবে কি বৃত্তস্থ কোণ। আর কেন্দ্রের সাথে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেটা কেন্দ্র থাকবে এটা ও হতে পারে, অন্য যে কোণ নাম হতে পারে। কেন্দ্রের সাথে যে কোণটা উৎপন্ন করবে এটাই হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমি কি বুঝতে পারছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। সব খেয়াল করার কথা না, যেটা কেন্দ্রস্থ কোণ এটা আগে লিখবা। যদি বলি যে বিওসি একটা কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তস্থ কোণ কোনটা বিএসি কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, এটা কি এটা একটা কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি কি বলছি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এটা হবে কি এটার দুইটা, এটা কয়টা একটা, এটা হবে দুইটা, এটা হবে একটা। নিশ্চয়ই আমার প্রশ্নটা বুঝতে সুবিধা হয়েছে। যখন আমরা বিশেষ নির্বাচন আলোচনা করব তখন তুমি বিশেষ নির্বাচন এখান থেকে তুমি নিজে বানায় বলতে পারবা। তাই প্রশ্নটা আগে ভালো করে আমরা কি বুঝলাম, একই চাপের উপর, চাপটা কি এখানে যদি বিসি চাপ হয় তাহলে বিএসি হবে কি আমার বৃত্তস্থ কোণ, আর বিওসি হবে কি কেন্দ্রস্থ কোণ। এখন কি বলছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ হবে একটা দুইটা, কেন্দ্রস্থ কোণ হবে কয়টা একটা, অর্থাৎ এর একটা এর কয়টা দুইটা সমান। এই ছিল আমার প্রশ্নটা। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সাধারণ নির্বাচনটা বুঝে নিয়েছ, যার কারণে এখন দেখো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন কখন লিখতে হবে, সাধারণ নির্বাচন তুমি প্রশ্নটা বুঝতে পারছো, এটা তোমাকে খাতায় লিখতে হবে না, যেটা প্রশ্নই দেওয়া থাকবে তুমি চিত্রটাই প্রথম এঁকে নিবা। চিত্রটা আঁকতে পারছি আমরা কি জন্য বলছি, যে প্রশ্নটা যদি আমি বুঝতে পারছি কোনটা কেন্দ্রস্থ কোণ কোনটা বৃত্তস্থ কোণ যদি আমি চিনতে পারি, তাহলে এখন আমার বিশেষ নির্বাচনটা দেওয়াটা খুব সহজ হবে। দেখো মনে করি উ কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। খেয়াল করো, উ কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। আমরা এখানে কি বুঝাইছিলাম, একটা থাকে কি কেন্দ্রস্থ কোণ, একটা থাকে কি বৃত্তস্থ কোণ। তাই এ বি সি বৃত্তে উ কেন্দ্র বিশিষ্ট, তাহলে যেটা কেন্দ্র তার সাথে থাকে কি কেন্দ্রস্থ কোণ। আর এই যে এ বি সি বৃত্ত দিলাম, হয় এ এর সাথে অথবা বি এর সাথে অথবা সি এর সাথে, যে কোনো এক জায়গায় বা দুই জায়গায় থাকতে পারে কি বৃত্তস্থ কোণ। তাহলে এখানে দেখো তুমি প্রশ্নটা এখানে সাজাইবা, মনে করি উ কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত এবং তার একই উপচাপ। এখানে দেখো এই উপচাপের কথা আসতেছে, এই যে দেখো এখানে উপচাপ, আমি আন্ডারলাইন করলাম উপচাপ। কি বুঝেছিলাম যে একটা হচ্ছে উপচাপ, একটা হচ্ছে কি অধিচাপ।
অর্থাৎ যেই অংশটুকু দেখো বড় দেখা যায় এটা হচ্ছে অধিচাপ, আর যেটা ছোট দেখা যায় এটা হচ্ছে উপচাপ। তাহলে এখন উপচাপের কথা কোনটা বলছি? বিসি। দেখো বি থেকে সি পর্যন্ত নিশ্চয়ই এটা ছোট অংশ, এটা হচ্ছে কি উপচাপ, আর বি এ সি এইভাবে ঘুরে আনে এটা হবে কি অধিচাপ। তাহলে একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বিসি, তাহলে এটা কি উপচাপ, উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হবে, যেই পাশে চাপ থাকবে বলছিলাম তার বিপরীত পাশে হবে কি বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রের সাথে কেন্দ্রস্থ কোণ আমরা বুঝতেই পারছি। তাহলে বিসি যদি উপচাপ হয়ে থাকে বৃত্তস্থ কোণ কোনটা হবে? তার বিপরীত পাশে যেটা আছে, এই পাশে চাপ, এই পাশে হবে কোণ। তাহলে কি হলো বিএসি হচ্ছে কি বৃত্তের পরিধির সাথে, তার মানে বৃত্তস্থ কোণ। তাহলে এখানে কি লেখা আছে? একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বিএসি কোণ বৃত্তস্থ কোণ এবং বিইউসি কোণ কেন্দ্রস্থ কোণ। দেখো এখন বুঝতে পারছো কিনা? একটা হচ্ছে বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বৃত্তের কোণটা যেটা পরিধির সাথে সেটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। বিএসি দেখো বিএসি এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, আর বিইউসি এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তাহলে কি হলো? বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ উল্লেখ করলাম, তো প্রমাণ করব কি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কি প্রমাণ করব? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ যেটা এটা তুমি আগে লিখবা। যদি তোমাকে এখানে প্রশ্ন করতো যে কেন্দ্রস্থ, এখানে বলা আছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যদি এমন বলতো যে বৃত্তস্থ কোণ যদি আগে বলতো, খেয়াল করো, যদি বলতো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হইতো? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কথাটা এইভাবে আসতে পারে। কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এই কথাটার অর্থ একই দাঁড়াবে। এখানে সে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ আগে আসছে, যার জন্য কেন্দ্রস্থ কোণ আমরা আগে নিয়ে আসলাম, বৃত্তস্থ কোণ দিলাম পরে। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ কয়টা লাগালাম? 2। এইভাবে যদি কথাটা বলা থাকে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণের কি হবে? অর্ধেক। অর্থ কিন্তু একই দাঁড়াইলো, অর্থাৎ আগে ছিলাম কি কেন্দ্রস্থ কোণ আগে আনছি, বৃত্তস্থ কোণ পরে নিছি। এখন যদি বৃত্তস্থ কোণ আগে নিয়ে আসি তাহলে কি হবে কথাটা? বিএসি কোণ সমান কি হবে? বিইউসি কোণ। তাহলে কি হবে? এটা যদি এই পাশে চলে আসে, এখানে কি ছিল? এখানে ছিল 2, এই 2 যদি ওই পাশে চলে যায় এখানে কি দাঁড়াইবো? হাফ বিইউসি কোণ। তাহলে কি হবে না? বিএসি কোণ সমান কি হাফ বিইউসি কোণ। তোমরা খুব ভালোভাবে প্রশ্নটা বুঝে দেবে। পরীক্ষার মধ্যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটাও আসতে পারে, অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটাও আসতে পারে। এখন তুমি যদি কেন্দ্রস্থ কোণ আগে থাকে তুমি আগে কেন্দ্রস্থ কোণটা লাগাইবা, বৃত্তস্থ কোণ পরে দিবা। আর যদি এরকম বৃত্তস্থ কোণ আগে থাকে তাহলে বৃত্তস্থ কোণ আগে দিবা, কেন্দ্রস্থ কোণ পরে দিবা। যখন বৃত্তস্থ কোণ আগে দিবা, কেন্দ্রস্থ কোণ পরে দিলে কথাটা কি দাঁড়াইবো? অর্ধেক, মানে হাফ, 2 ভাগের 1। আর যখন নাকি কেন্দ্রস্থ কোণ আগে আসবে তখন বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে কি লাগাবে? এখানে 2। তাহলে এখন নেক্সট স্টেপটা ক্লিয়ার হচ্ছে, খেয়াল করা আবার। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং তার একই উপচাপ, উপচাপ মানে কি ছোটটা উপচাপ, বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। আবারও বলছি বৃত্তস্থ কোণ কোনটা? পরিধির সাথে যেই কোণ। তাহলে বিএসি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ এবং বিইউসি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ আগে লিখবা, বৃত্তস্থ কোণ পরে লিখবা, বৃত্তস্থ কোণের সাথে কি দিবা? 2। এটাই হচ্ছে আমার কি বিশেষ নির্বাচন। দেখো আমরা সাধারণ নির্বাচন গেল, বিশেষ নির্বাচন গেল, এখন কি অঙ্কন। অঙ্কনে কি লিখছে দেখো, অঙ্কন খুব সংক্ষিপ্ত। মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। দেখো তো এই যে এসি একটা রেখাংশ, এটা কি কেন্দ্রের ভিতরটা কি আছে? এটা যায় না, কেন্দ্রটা কি ও, তাহলে এটা কেন্দ্রের ভিতর দিয়ে এটা যায় না। তাই বলছি যে এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। তাহলে এডি কি হলো? একটা রেখাংশ আঁকলাম, কোথায় দিয়ে গেল? এটা কেন্দ্রের ভিতর দিয়ে চলে গেল। প্রশ্ন আবার দেখো, মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়। এই ক্ষেত্রে এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। একটা অঙ্কন এই জন্য আমরা করছি যে এই যে নিচের যে বিইউসি কোণটা যে আমার এখানে ছিল, যখন আমি এডি কেন্দ্রের ভিতরে যখন গেল তখন দেখবা যে এ বিইউসি কোণটাকে সে কি করছে? 2 ভাগে ভাগ করছে। আবার যদি এই পাশে একটা ত্রিভুজ ধরি তখন এই যে বিইউডি এটা কিন্তু একটা বহিস্থ কোণ হয়ে যাবে। যদি এখানে একটা ত্রিভুজ ধরি, এউসি একটা ত্রিভুজ ধরি, তাহলে এই সিইউডি এটা একটা বহিস্থ কোণ হয়ে যাবে। এই বহিস্থ কোণটাকে বোঝানোর জন্য এখানে এডি একটি কেন্দ্রগামী রেখাংশ আঁকলাম। এটা আমরা প্রমাণের সময় আমরা এটা কাজে লাগবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো প্রমাণ। প্রমাণ এখন তুমি নিজে নিজেই যদি আগের সাধারণ নির্বাচন,
বিশেষ নির্বাচন এবং অঙ্কন যদি ভালো করে বুঝে থাকো তাহলে প্রমাণটুকু তোমার কাছে একেবারেই মানে সহজ মনে হবে। আর যদি তুমি আগে থেকে বুঝে আসতে না পারো তাহলে তুমি এটা নিজেই প্রমাণ করতে পারবে না। দেখো কি লিখছে এখানে, প্রমাণ ধাপ 1, ত্রিভুজ এ ও বি। এখানে দেখো একটু আগে অঙ্কনের সময় বলছিলাম যে এসি যখন কেন্দ্রগামী নয় তখন কেন্দ্রগামী দিয়ে কিন্তু আমরা এ ডি একটা রেখাংশ আঁকছি। কি কারণে আঁকছি? যে এ ডি একটা রেখাংশ যদি আমরা এ ও বি কে যদি একটা ত্রিভুজ ধরি, আবার দেখো এখানে এ ও বি যদি একটা ত্রিভুজ ধরি, যে এই হচ্ছে তিনটা বাহু দিলাম, একটা হচ্ছে এ, এটা বি, এটা ও। যদি আমি এই বাহুটাকে বাড়াই দিই তাহলে কি হলো, এই ত্রিভুজের একটা বাহুকে আমি এখানে বাড়াই দিলাম। এই বাহুটাকে বাড়াই দেওয়ার পরে বাহিরে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণের সূত্র কি? এই অন্তঃস্থ দুইটা কোণের সমান। দেখো বুঝো কিনা, ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তঃস্থ বিপরীত দুইটি কোণের সমান। এখানে কি লেখা আছে? বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে কি ত্রিভুজ পাইলাম আমরা? এ ও বি একটা ত্রিভুজ। খেয়াল করো আবার, এ ও বি এটা একটা ত্রিভুজ। এর বহিঃস্থ কোণের নাম কি? বি ও ডি। এটা হচ্ছে বহিঃস্থ কোণ। খেয়াল করো, এটা হচ্ছে বহিঃস্থ কোণ। তাহলে বহিঃস্থ কোণ কার সমান? এই যে এখানে ছোট্ট একটা কোণ দেখতেছো, এই কোণ এবং এই কোণের সমান। তাহলে এই কোণটার নাম কি? এখন তুমি দেখে দেখে বলে ফেলো যে বহিঃস্থ কোণের নাম হচ্ছে বি ও ডি কোণ। এটা কার সমান? এই কোণ এবং এই কোণের সমান। তাহলে এই কোণের নাম কি? এ বি ও কোণ। আর এই কোণের নাম কি? বি এ ও কোণ। দেখা এখানে বুঝো কিনা, ত্রিভুজ এ ও বি। আবার খেয়াল করো, ত্রিভুজ এ ও বি। আমরা যদি এই পাশে ত্রিভুজটাকে নিয়েছি, ওই পাশে ত্রিভুজটাকে ধরে নিই কিন্তু এখন। তাহলে এই পাশের ত্রিভুজের বহিঃস্থ কোণ হচ্ছে বি ও ডি কোণ। তাহলে এই বহিঃস্থ কোণ কার সমান? অন্তঃস্থ দুইটি কোণের সমান। অন্তঃস্থ দুইটা কোণের নাম কি? বি এ ও কোণ প্লাস এ বি ও ডি কোণের সমান। দেখা গেল ধাপ 1 ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে কি পেলাম আমরা? ত্রিভুজ এ ও বি এর বহিঃস্থ কোণ, এটা লেখা আছে বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণ কি করে নাম কি? বি ও ডি কোণ। যে বি ও ডি কোণটা হচ্ছে বহিঃস্থ কোণ। বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত দুটি কোণের সমান। তুমি যদি এই ব্র্যাকেটের ভিতরে আমি একটা ব্যাখ্যা দিছি, যদি এই ব্যাখ্যাটা তুমি পরীক্ষাতে লিখে নাও দাও তাতে তোমার জন্য কিছু আসবে যাবে না। এটা এক্সামিনার বুঝে দিবে যে এই একটা কোণ হচ্ছে এই দুইটা কোণের সমান। আর তুমি তোমার বোঝার সুবিধার্থে বলতে পারো যে বহিঃস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা এই ধাপ 1 শেষ। যদি আমরা এই পাশ থেকে বলতাম, কি বলতাম? এই পাশে যদি বহিঃস্থ কোণ হয়ে থাকে বি ও ডি কোণ, তাহলে এই পাশে বহিঃস্থ কোণের নাম কি হইতো? সি ও ডি কোণ। এই পাশে আমরা নিয়ে দিতাম। তাহলে ধাপ 1 গেল। ধাপ 2 কি দেখো, ত্রিভুজ এ ও বি এ, ও এর সমান ও বি। যদি এই ত্রিভুজটার মধ্যে আমরা প্রথমে এখানে কি পাইলাম যে এই বহিঃস্থ কোণটা এই দুইটা কোণের সমান। এখন যদি এই ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে দেখো, এই ত্রিভুজের মধ্যে এ থেকে ও পর্যন্ত এবং ও থেকে বি পর্যন্ত এইটুক আর এইটুক কি পরস্পর সমান। কারণ তারা কি? একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ লেখা আছে ব্র্যাকেটের ভিতরে, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ পরস্পর কি? সমান। ব্যাসার্ধ দুইটা, কারণ ব্যাসার্ধ যদি আমি 5টাও করি সবগুলি ব্যাসার্ধ কি হয়ে যাবে? সমান। অর্থাৎ এখানে কোনটা কোনটা ব্যাসার্ধ? এ থেকে ও পর্যন্ত একটা ব্যাসার্ধ, ও থেকে বি পর্যন্ত একটা ব্যাসার্ধ, ও থেকে সি পর্যন্ত কিন্তু একটা ব্যাসার্ধ। যখন আমরা এটাকে ত্রিভুজ যখন এই পাশে ওই পাশে যাব তখন দেখবো যে এটা এবং এই এ ও এবং সি ও পরস্পর সমান। আর এই পাশে আসলে কি হবে? এ ও এবং বি ও পরস্পর সমান। তাহলে এখানে দেখো ধাপ 2, ত্রিভুজ এ ও বি এ, ও এ সমান ও বি। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ধাপ 3 কি বলছি? ধাপ 1 ও ধাপ 2 থেকে পাই। 1 ও 2 থেকে পাই। এই শুধু ধাপ 1 আর 2 যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, এই বাকিটুকু তোমাকে আর চিত্রের মধ্যেও যেতে হবে না, এখান থেকে তুমি প্রমাণটা সাজিয়ে দিতে পারবে। দেখো কেমনে সাজাইছি দেখো। ধাপ 3, ধাপ 1 ও ধাপ 2 থেকে পাই। এখানে কি পাইছো? বি ও ডি কোণ। দেখো এই বি ও ডি কোণ পাইছো কিনা এখানে? এখানে কি পাইছো? এই যে বি এ ও কোণ, এ বি ও কোণ। এটা এখানে কি আছে দেখো? বি এ ও কোণ। এটা কোনটা? বি এ ও কোণ। কয়টা এখানে? দুইটা। যদি আমরা এটা এখানে একটা লাইন দিয়ে দিই আমার মনে তোমার আগে বুঝতে সুবিধা হবে। বি এ ও কোণ কয়টা? দুইটা। এটা যে কথা আর এর একটা লেখা দুইটা কি একই কথা। দেখো এটা এখন বুঝতে হবে। এখন আর একটু ক্লিয়ার হয়ে গেছে জিনিসটা। তুমি হয়তো বইটা না আমি সাজাই দিলাম যে বি ও ডি কোণ, এ বি এ ও কোণ, এ বি ও কোণ দুইটা মিললেই কি হয়? 2BA ও কোণ। এটাকে দুইটা দুইবার না বললে একটাকে যদি দুইবার বলি তাহলে আমরা দিতে হয়। তাহলে এখানে দেখো BUD কোণ 2BA ও কোণ, 2BA ও কোণ। আচ্ছা, ধাপ 2 থেকে আমরা 2 থেকে আমরা কি পাইছি? AOB ত্রিভুজের OA সমান সমান কি? OB। তাহলে এখানে কি পাইছি? দেখো
একইভাবে কি পাইলাম ওই ধাপ 4 ঠিক আছে কিন্তু এটা বুঝাই দিলাম ধাপ 4 এ কি পাইছি একইভাবে যদি ওই পাশে যাই আমরা ত্রিভুজ এ ও সি এখানে ত্রিভুজ কি ছিল এ ও বি এখান থেকে আমরা কি পাইছি বিউডি কোণ সমান 2BA কোণ তাহলে এই পাশে আমরা কি পাবো এই পাশে যদি বিউডি পাই থাকি এই পাশে কি পাবো সিউডি দেখো এই পাশটা আসলে সিউডি এখানে কি পাইছি সিএউ এখানে কি পাইছিলাম বিএউ ডাবল এখানে কি পাবো সিএউ দেখা যায় আসছে কিনা সিএউ এখন বলছি যে এইটুকু যদি ভালোভাবে পারো এইটুকু কিন্তু আর চিত্রে বেঁধে দিতে হবে না তুমি এখানে যা পাইছো ধাপ 1 এবং 2 থেকে পাই এই যে এখানে বিউডি সমান 2BAU আর অনুরূপভাবে যে বলছি একইভাবে মানে ওইটা ব্যাক আমরা দিলাম না যদি এটা ত্রিভুজ AUB না হয় ত্রিভুজ যদি AUC হইতো তাহলে আমরা কি পাইতাম CUD কোণ সমান সমান 2CAU কোণ তারপর আমরা একটা দাগ সাজাবো দেখো এটা ছিল ধাপ 4 আমরা এখানে কি বুঝেছিলাম যে একটা ছিল বিউডি কোণ সমান 2BAU কোণ আর 4 থেকে আমরা কি পাইছি সিউডি কোণ 2CAU কোণ এখন দেখো ধাপ 3 ও ধাপ 4 থেকে পাই 3 ও 4 থেকে আমরা কি পাইছি কি ছিল ধাপ 3 এ কি ছিল বিউডি কোণ আর ধাপ 4 এ কি ছিল সিউডি কোণ দেখো এখানে ধাপ 3 এ যখন খাতার মধ্যে খেয়াল করো ধাপ 3 এ ছিল বিউডি কোণ আর ধাপ 4 এ কি পাইছি সিউডি কোণ দুটো এখানে যোগ করলাম এই যে বিউডি কোণ প্লাস সিউডি কোণ এখানে আগে কি পাইছিলাম 2BAU কোণ আর এখানে কি পাইছি 2CAU কোণ দেখা আছে এখানে এই দুইটা মিলে কি লেখা যায় বিউডি কোণ প্লাস সিউডি কোণ সমান কি লেখা যায় বিউসি কোণ কোনটা এই যে বিউসি কোণ এটা হচ্ছে বিউডি আর হচ্ছে সিউডি তার মানে এইটু বিউডি মানে এইটু আর সিউডি মানে কি এই যে এইটু দুইটা মিলে কি হয় বিউসি দেখা গেল বুঝছো কিনা এই দেখো বিউসি আবার এই দুইটা মিলে বিএউ কোনটা এটা এই যে বিএউ এই যে এটা দুইটা আরটা কি সিএউ এটার কয়টা দুইটা তাহলে এখানে কি লিখলাম এই দুইটা যদি একসাথে বলি কি হবে বিএসি এই যে বিএসি কত লিখলাম এটার সাথে 2 এটার সাথে 2 কি আছে এখানে 2 তার মানে এই দুইটা মিলে হবে কি বিএসি এই জন্য এখানে কি আছে এখানে 2 তাহলে কি দাঁড়ালো বিউসি কোণ সমান 2BAC কোণ আমরা তো আগে জানি যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ তাহলে কি হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ যখন বিশিষ্টভাবে যদি বলছিলা যে প্রমাণ করতে হবে যে বিউসি কোণ সমান 2BAC কোণ দেখো তোমার নিশ্চয়ই এটার সাথে এটা মিলে গেছে যদি বলতে আপনি অর্ধেক কথা বলতো যদি বলতো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তখন আমরা কি বলতাম তখন বাদে শুধু একটা লাইন এখানে বাড়ায় দিবা BAC কোণ সমান কি হাফ BUC কোণ শুধু এইটুকু তুমি বাড়ায় দিবা তুমি এখানে প্রমাণিত এটাও প্রমাণিত আবার কি এটাও কিন্তু প্রমাণিত এখন তোমার শেষে ফিনিশিং এর মধ্যে যেখানে তোমার যেটা চাই তুমি এটাই দিবা যদি বলে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তুমি এখানে এসে শেষ করবা যদি বলে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তুমি এখানে এসে শেষ করবা যদি এখানে চাওয়া হয় প্রশ্ন তোমাদের আজকের প্রশ্নটা কি ছিল কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তোমার প্রথমটাই শেষ যদি বলতো বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে তুমি এখানে শেষ করবা আশা করি বুঝতে পারছো তোমার সমস্যা হওয়ার কথা না দেখো প্রমাণটা একেবারে তুমি বুঝে নিয়েছো যে তার 3 এবং 4 তে 3 আবার দেখো 3 এ কি পাইছিলাম বিউডি কোণ আর 4 এ কি পাইছি সিউডি কোণ তাহলে বিউডি কোণ সিউডি কোণ দেখো বিউডি আর হলো সিউডি এটা মিলে কি হয় বিউসি এটা মিলে হচ্ছে বিউসি আবার এই পাশে বিএউ এটা দেখো বিএউ আর এই পাশে হলো সিএউ এই দুইটা মিলে কি হয় বিএসি এই দেখো বিএসি তাহলে এখানে এই দুইটা মিলে হচ্ছে বিউসি এই দুইটা মিলে হচ্ছে বিএসি কত দাও এটাও দুইটা তাহলে এখানে কত লিখলাম দুইটা তাহলে এটা প্রমাণিত হয়ে গেল আর যদি এটা আমরা এই পাশে আনি তাহলে এটা কি হবে এটা হবে এটা অর্ধেক আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো যদি তোমরা চেষ্টা করো বাড়িতে আশা তাইলে প্রমাণ দুই তোমরা কি বলবো প্রশ্নটা ভালো করে বুঝে নিবা পরীক্ষার মধ্যে কি কেন্দ্রস্থ কোণ আগে চাইলো নাকি বৃত্তস্থ কোণ আগে চাইলো এই কথাটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবে যদি কেন্দ্রস্থ কোণ আগে দেয় এখানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ আর যদি বৃত্তস্থ কোণ আগে দেয় তাহলে কি বলবো কেন্দ্রস্থ কোণের অর্ধেক আশা করি প্রশ্নটা ভালো করে বুঝিয়ে দিয়েছি এবং তুমি যদি বারবার আবার প্রমাণটা যদি বারবার ভিডিওটাকে বারবার দেখে নাও তাহলে আমার মনে হয় তোমার ভালোভাবে বুঝতে সুবিধা হবে আর এগুলো যদি আগেই জানো যে এগুলো হচ্ছে হাতে কলমে কাজ তুমি যদি এগুলো যতই ভালো বুঝো না কেন তুমি যদি হাতে কলমে কাজটা না করো বৃত্তটাকে এঁকে তুমি যদি খাতার মধ্যে এটা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কখনোই তুমি এটা ভালোভাবে অ্যান্সার দিতে পারবে না তা আশা করছি যে আমরা এই অনলাইনে যে ক্লাসগুলি করছি তোমরা এই ক্লাসগুলিকে বারবার দেখবে এবং অনুশীলন করবে
এই করোনার মধ্যে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা একটা গুরুত্ব অনুধাবন করবে যে স্যারেরাও কষ্ট করছেন, আমাদের জন্য করছেন, আমাদের লেখাপড়ার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য ক্লাসগুলো নিচ্ছেন। আমরাও তোমাদের লেখাপড়াটাকে যে চালিয়ে যেতে পারো তার জন্য আমরা নিজেকে কষ্ট মনে করছি না। আমরা সরকারের নির্দেশ মোতাবেক তোমাদের লেখাপড়ার স্বার্থে সব কিছু মেনেই আমরা ক্লাসগুলি নিচ্ছি। আমরা এই ক্লাসগুলি যদি মানে সঠিকভাবে যদি প্রয়োগ করি এবং জানি শুনি তাহলে আমাদের এই কষ্টটা সার্থক মনে হবে। তোমাদের মঙ্গল, সবার ভবিষ্যৎ ভালো এবং মঙ্গল কামনা করে আজকে আমরা এখানেই শেষ করছি। খুদা হাফেজ।